This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবি দেখে বুঝতেই পারছেন আজকের বিষয়। হ্যাঁ, সারাদিন ধরুন এই সাইফ আলী খানের খবর, জুনিয়র চিকিৎসকদের খবর, গুরাপে শিশুকন্যাকে ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডের খবর, মানে হাজার খবরের ভিড়। আর এর মধ্যেও বারবার নজর চলে যায় এই মেলার দিকেই, এই ছবিগুলোর দিকেই। মেলা বললে ভুল হবে, মহামিলন স্থল। ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিক্সের মতো ইভেন্টকেও ছাপিয়ে যাচ্ছে এবারের মহাকুম্ভ, যেখানে প্রচুর রং, বহু অজানা তথ্য। কুম্ভ মেলার আকর্ষণ অস্বীকার করার উপায় একেবারেই নেই। আর সেই কারণেই বারবার কুম্ভ মেলায় ছুটে যান অনেকেই, নাগা সন্ন্যাসীরা। যেমন নাগা সন্ন্যাসীরা আর এক আকর্ষণ এই মেলার, যাদের নিয়ে অনেক অনেক রকম তথ্য রয়েছে। সে কথা অনেকে জানেন, আবার আমি আপনি অনেকেই জানেন না। নাগা সন্ন্যাসী বলতে আমরা যাদের দেখি সেটাই কিন্তু সব নয়। তারা কয়েকশো বছর ধরে আমাদের আশেপাশেই রয়েছেন। কারা এরা? নাগা সন্ন্যাসী হওয়ার নিয়মগুলো জানেন? এমন অনেকেই আছেন যারা সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে সন্ন্যাসী হওয়ার জীবন বেছে নেন। কিন্তু কেন নেন? এবারের মহাকুম্ভে আমরা কি কি পেলাম, এসব নিয়েই আজকের স্পেশাল অমৃতের সন্ধানে। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ছাইমাখা শরীর, গলায় রুদ্রাক্ষ, গাঁদার মালা। মহাকুম্ভের স্নানে চলেছেন নাগা সন্ন্যাসীরা। মকর সংক্রান্তির অমৃত স্নানে সবার আগে তাঁদেরই যে অধিকার। মহাকুম্ভে যে দৃশ্য মহাদর্শন করার জন্য লাখে লাখে কোটি কোটি মানুষ এই মহাকুম্ভের মাটিতে আসেন, তা হচ্ছে নাগা সাধুদের স্নান। নাগা সাধুরা তারা স্নান করতে যাচ্ছেন। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, কারো হাতে রয়েছে ত্রিশূল, কারো হাতে রয়েছে বল্লম, কারো হাতে রয়েছে তরবারি। আখড়া অনেক, আর সেখান থেকে এক একটি শোভাযাত্রা এগিয়ে চলেছে স্নানের পথ ধরে। একেবারে প্রথমে নাগা সন্ন্যাসীরা, তারপর কৌপিনধারী, গেরুয়াধারীরা, সকলে চলেছেন একে একে। সেই সারিতেই ধীর লয়ে এগিয়ে চলেছেন নাগা সন্ন্যাসিনীরাও। দেশ স্বাধীন হওয়ার পর এবার এটাই যে প্রথম মহাকুম্ভ মেলা, আর সেই মহাকুম্ভের মূল আকর্ষণ নাগা সন্ন্যাসীরা। কখনো ঘোড়ার পিঠে, কখনো অস্ত্র হাতে কৌশল দেখানো ভক্তকুলকে মন্ত্রমুগ্ধ করে রাখেন তারা। অনেকের কাছে কুম্ভ মেলার মূল আকর্ষণই এই নাগা সন্ন্যাসীরা। নাগা যোগে তাই পূর্ণ কুম্ভ। যুদ্ধ বিদ্রোহ, ইংরেজ তাড়ানো, মোগলদের প্রতিরোধ থেকে সামাজিক জনমুখী কাজ, নাগাদের ইতিহাসে রয়েছে অনেক অনেক চমক। কয়েকশো বছর ধরে আলাদা একটা দুনিয়া তৈরি করেছেন এই নাগা সন্ন্যাসীরা। নাগা সন্ন্যাসী বলতে আমরা যাদের দেখি সেটাই সব নয়। সাধনার সময়টুকু ছাড়া বাকি সময় তারা গেরুয়া বসন পরেই থাকেন। নাগা সাধুদের স্নানের নেপথ্য রয়েছে পুরাণের এক কাহিনী। যখন শিব পার্বতীর বিয়ে হচ্ছিল, এই সময় আমন্ত্রণ পাননি এই নাগা সাধুরা। তারা শিবের ভক্ত হিসেবে পরিচিত। তারা সেই সময় সাধনায় মত্ত ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা যখন অনুযোগ জানান, তখন শিব তাদেরকে বর দেন যে তাদের জন্য শাহী বারাত বেরোবে। নাগা সন্ন্যাসীদের প্রধান গুরু আদি শঙ্করাচার্য। ইতিহাসবিদ যদুনাথ সরকার লিখেছেন, সপ্তম ও অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্যই মূলত হিন্দু সন্ন্যাসীদের একজোট করার কথা ভাবেন, উদ্যোগ নেন। এদের দুটো ভাগ, শাস্ত্রধারী আর অস্ত্রধারী। দেশে মোট 13টি আখড়া নাগা সন্ন্যাসীদের। এবার প্রায় ৮০,০০০ নাগা সন্ন্যাসী আসেন প্রয়াগরাজে।
এবছর প্রায় ৮,০০০ সাধু নাগাত্বে দীক্ষিত হয়েছেন। বছরের পর বছর তারা নানা কঠোর নিয়মের মধ্যে এগিয়েছেন। এই কুম্ভ মেলায় মৌনী অমাবস্যার রাতে গঙ্গায় ১০৮ ডুব দেওয়ার পর গুরু তাদের শিখা কেটে দেন। চলে পুজো পাঠ, নিয়ম কানুন মানা। ভারতে সুলতানি যুগ শুরুর পর নানাভাবে নাগা সন্ন্যাসীদের হামলার মুখে পড়তে হয়। সেখান থেকেই দুটো আলাদা গোষ্ঠীর ভাবনা। একটা গোষ্ঠী শাস্ত্রচর্চা ও সাধনা করবে, অন্য গোষ্ঠী সাধনার পাশাপাশি সশস্ত্র প্রশিক্ষণও নেবে। এটাই ছিল পরিকল্পনা। ঔরঙ্গজেব যখন দ্বিতীয়বার বারাণসী আক্রমণ করেন তখন নাগা সন্ন্যাসীরা মরণপণ লড়াই করে মোগল সেনার বিরুদ্ধে। যুদ্ধে সন্ন্যাসীদের হারতে হয়েছিল মোগল সেনাকে। মোগল ঐতিহাসিকদের বইতেও সেই যুদ্ধের বৃত্তান্ত রয়েছে। ঐতিহাসিকরা বলছেন মোগল আমলের শুরু থেকেই নাগা সন্ন্যাসীরা নিজেদের মতো করে একটা সিস্টেম তৈরি করতে শুরু করেন। সৈন্যদল, সেনা ঘাঁটি তৈরি, এইসব। ব্রিটিশ ঐতিহাসিক জেমস আর লচেটফিল্ড লিখেছেন, নাগা সন্ন্যাসীদের একটি অংশ হেঁটে ঘুরে বেড়ায়, আর একটা অংশ আশ্রমে থাকে। সবাইকে একটা নির্দিষ্ট টাকা আখড়ায় জমা দিতে হয়। এভাবেই ফুলে ফেপে উঠেছিল নাগা সন্ন্যাসীদের তহবিল। যদুনাথ সরকার লিখেছেন, শাহজাহানের সময় থেকেই কুম্ভ মেলার নিয়ন্ত্রণ নাগা সন্ন্যাসীদের হাতে চলে যায়। ওই মেলা থেকেও বিপুল আয় করতেন তারা। সেই টাকার ভাগ নিয়ে বচসা, এমনকি সংঘর্ষ পর্যন্ত হয়েছে নাগাদের। ঝামেলা মেটাতে স্পেশাল অফিসার নিয়োগ করতে হয়েছিল ব্রিটিশ সরকারকে। নাগা সন্ন্যাসীদের হাত ধরেই শুরু হয় ফুড ডেলিভারির ব্যবসা। গোটা দেশ জুড়েই রান্না করার খাবার পৌঁছে দিতেন তারা। শুধু নিজেদের নয়, যেত সাধারণ মানুষের বাড়িতেও। ঔরঙ্গজেবের মৃত্যুর পর নাগা সন্ন্যাসীদের সুবর্ণ যুগ শুরু বলা যেতে পারে। তখন মুঘল সাম্রাজ্যের বেহাল অবস্থা। সবাই বুঝে গেলেন দিল্লির ভরসায় থাকা যাবে না, প্রাইভেট আর্মির প্রয়োজন। সেটা তৈরি হলো নাগা সাধুদের নিয়ে। সিপাহী বিদ্রোহের পর গোটা দেশে কয়েক হাজার প্রাইভেট আর্মি তৈরি হয়। সংখ্যার দিক থেকে প্রথমে ছিল মারাঠারা, পরেই নাগারা। 1880 সালে লখনৌ প্রভিন্সে যে বিদ্রোহ সংঘর্ষ হয়েছিল সেটা ছিল ব্রিটিশ বনাম নাগাদের লড়াই। এরপর থেকে নাগা সন্ন্যাসীদের আর চটানোর সাহসী পায়নি সাহেবরা। নাগা সন্ন্যাসীরা কয়েকশো বছর ধরে আমাদের আশেপাশে রয়েছেন। কুম্ভের মেলায় তাদের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। তবে সেই পথে হাঁটতে গেলে অনেক কঠিন পথ পেরোতে হয়। নাগা সন্ন্যাসী, সেখানে যেমন পুরুষ সন্ন্যাসীরা রয়েছেন তেমন মহিলাদের উপস্থিতিও কিন্তু নজর কাড়া। ভারতীয় সংস্কৃতিতে পুরুষ নাগা সন্ন্যাসীদের একাধিক তথ্য পাওয়া গেলেও মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন নিয়ে কিন্তু আপনি খুব বেশি কিছু জানি না। তাদের নিয়ে কৌতূহল কিন্তু রয়েছে। মূলত মহাকুম্ভ, কুম্ভ, পূর্ণ কুম্ভতেই এদের দেখা যায়। এদের জীবনযাপন জানতে চান? একটু দেখাই কিছু তথ্য আপনাদের দিই বিগ ওয়ালে। দেখুন, নাগা সাধ্বী বৃত্তান্ত যদি আমরা বলি তাহলে এই মুহূর্তে সন্ন্যাসিনীদের 6 থেকে 12 বছর প্রথমে ব্রহ্মচর্য পালন করতে হয়। আবার তারপর এই ব্রহ্মচর্য পালনের পর ঈশ্বরের কাছে জীবন উৎসর্গ করতে হয়, আর সেই উৎসর্গ করার সময় গুরুর কাছে সেটা প্রমাণ দিতে হয়। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে জীবিত অবস্থায় পিণ্ডদান, তারপর ফেলতে হয় মাথার চুল। আরও আছে, গাছের পাতা, ফল, শিকড়, সবজি খেয়ে এরা জীবন ধারণ করে। এবং এই মহিলা সাধুরা মূলত গান্টি, শব্দটা হচ্ছে গান্টি পরিহিত, মানে ঢিলে ঢালা গেরুয়া বসন পরে থাকেন। তবে নাগা সাধ্বীদের কপালে তিলক এবং সারা শরীরে ছাই মাখানোও থাকে। সাধ্বীদের অবধূতানি বা নাগিন বলা হয়, আর এরা মূলত পাহাড়ের গুহায় বাস করে। আসলে সাধু সমাজ মানেই তো পিতৃতান্ত্রিক। সময় বদলানোর সঙ্গে সঙ্গে এবার মহাকুম্ভে এই ভাবনা সাধু সমাজও পরিবর্তন করতে বদ্ধপরিকর। যোগ তপস্যার কঠোর অনুশাসনে পিছিয়ে নেই এই সাধ্বীরাও। এরকম আরো চরিত্র রয়েছে, কারণ দেদার রং রয়েছে কুম্ভতে, এবং আরো অনেক বাবারাও তো রয়েছেন। নজর কাড়া সেই সমস্ত বাবাদের কথা রইল, সঙ্গে রইল আরো অনেক ছবি। আপনারা দেখুন, আমি একটু বিদায় নিই। মাথায় জটা, সর্বাঙ্গে ছাই ভস্য মাখা, গলায় রুদ্রাক্ষের মালা। অনেকেরই পরনে বসনের লেশ মাত্র নেই।
কেউ আবার জগৎ সংসারে তোয়াক্কা না করে আপাদ মস্তক নগ্ন। এই পরিচিত ছবির বাইরেও যোগ সাধনার অদ্ভুত ধরনে নজর কেড়েছেন একাধিক সাধু সন্ত। মহাকুম্ভে সেই সব সাধুদের আখড়ায় TV9 বাংলা। আলাপ করুন উদ্বাহু বাবার সঙ্গে। গত 10 বছর ধরে বাম হাত শূন্যে তুলে যোগ করছেন এই বাবা। এক হাত আকাশের দিকে, অন্য হাতে ভক্তদের মাথায় ছুঁয়ে দিচ্ছেন আশীর্বাদের ছাই ভস্য। आजीवन तपस्या। जीवन तपस्या है। सारे काम कैसे करते हो? एक हाथ में करते हो? गुरु कृपा केवलम। अच्छा, तो सोने का टाइम? बस ऐसे ही। ইনি হলেন এক পদ বাবা। এক পায়ে দাঁড়িয়ে আছেন এই সন্ন্যাসী। গুরুর নির্দেশ ছিল মোক্ষ লাভ করতে হলে কঠিন তপস্যার পথ বেছে নিতে হবে, আর মহাকুম্ভে সেই পথে এগিয়েছেন বাবাজি। ঈশ্বরের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। तो आप कितना दिन रहेंगे ऐसे? ये तो हरि की इच्छा है। हमारा पहले से ही ऐसा अंदर से आत्मा कहती थी कभी हम ये हटे यानी ये योग करें, ये तपस्या करके देखें। বাবাদের বিচিত্র নামের তালিকা আরও আছে। ইনি LLB বাবা। এই সাধু একসময় LLB করেছেন। স্বপ্ন ছিল বিচারক হবেন। সেই স্বপ্ন সার্থক হয়নি। জগতের সব মায়া ছেড়ে তিনি হয়ে গিয়েছেন সাধু। What is the law is not matter. Where is the law? Justice in the interest of a strong. কুম্ভ মেলায় বাবাদের ভিড়ে আলাদা জাপানি বাবা। তার আসল নাম কি, কি পরিচয় জানে না কেউই। হিন্দু ধর্মের কৃচ্ছ সাধনার পথ তার মনে ধরেছিল। সুদূর জাপান থেকে ভারতের মাটিতে এসে গেরুয়া বসন চাপিয়েছেন, আর সাধুদের আখড়া আলো করে রাখছেন। জাপানি বাবা যেমন আছেন, তেমন বিদেশিনী শিষ্যাও রয়েছেন। পাঞ্জাবের ভাতিন্দায় যোগ সাধনা করেন এই বাবা, আর তার সামনে হাত জোর করে বসে রয়েছেন শিষ্যা বিদেশিনী। ধর্মে খ্রিস্টান, বলতে পারেন স্প্যানিশ, ইংরেজির জ্ঞানও পরিমিত, কিন্তু গুরু মন্ত্রণা চলছে অনায়াসে।